আপনি প্রথম যেটা বললেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাও ছিল, গণভোটের বিধান সেটাও ছিল। এগুলো কিন্তু সংসদের মানে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘায়িত করার অংশ হিসেবে এই কাজগুলো কিন্তু তারা করেছিল। এখন এর মধ্যে দিয়ে বিএনপি যে দাবিগুলো দিয়েছে সংস্কারের, এর মধ্যে নতুন কিছু আছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটাকে আমরা বলি বাই ক্যামেরা লেজিসলেচার, এটি একটু নতুন দাবি। এবং আমার কাছে রাষ্ট্রবিজ্ঞানের যে সমসাময়িক খবরাখবর আমরা রাখি, বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটি দাবি আমার কাছে মনে হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমি নিজে শুনেছি যে তিনি ব্যাখ্যা করেছেন যে রাষ্ট্রের যারা গুণীজন, গুণী ব্যক্তি যারা, তাদেরকে তিনি এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে উচ্চ কক্ষটি হবে, সেই উচ্চ কক্ষে কিন্তু এই গুণীজনকে তিনি এখানে ইনক্লুড করতে চান। এর মধ্য দিয়ে তিনি একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন তিনি আনতে চান। আমার কাছে মনে হয়েছে এটি খুবই একটি পপুলার এবং এলিট শ্রেণী বলেন, মাস পিপলের মধ্যে এটার তেমন একটা এই নিয়ে মানুষের মধ্যে খুব একটা হয়তো চিন্তা নাই যে বাই ক্যামেরা লেজিসলেচারটা কী, এটা নিয়ে কী কাজ করবে। বাট যারা এটা নিয়ে চিন্তা করে, যারা পলিসি মেকার, তারা কেউ এটাকে এখনও খারাপ কোনো দৃষ্টিকোণ থেকে বা ব্যাপক কোনো সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখেছেন এমনটা এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং এটা নিয়ে যে দু একটা সভা সেমিনার হয়েছে, সেখানেও এটাকে পজিটিভলি করা হয়েছে। এখন এখানে আমি যে বিষয়টা আপনাকে বলবো, যে আমি যেটা আগেই বললাম যে বাই ক্যামেরা লেজিসলেচারের কথা উনি বলেছেন, কিন্তু এটার ফাংশন কী হবে, এটার স্ট্রাকচার কী হবে, সেই বিষয়টা আমি আপনাকে এখানে বলতে চাই। যেমন বাই ক্যামেরা লেজিসলেচারের যেটা নাম আমরা উচ্চকক্ষ বলি, এই উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত হবে, তাদের ফাংশন কী হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে তাদের সদস্য সংখ্যা আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষিতে 100-র বেশি হওয়া উচিত হবে না। এটা হচ্ছে 1 নম্বর আমার প্রস্তাব। নাম্বার 2 প্রস্তাব হচ্ছে এটার ফাংশন কী হবে। এখন বাই ক্যামেরা লেজিসলেচার যেটা আমরা উচ্চকক্ষ যেটা তৈরি হবে, এটাকে যদি আমরা পুতুলের মতো করে রাখি, যেমন বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতির পদটা যেমন একটা পুতুলের মতো পদ, এটা মোটামুটি প্রধানমন্ত্রী যা চায় উনি তাই করেন, সাংবিধানিকভাবে ওনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু দুটো কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। উইদাউট কনসালটেশন অফ দি প্রাইম মিনিস্টার দ্য প্রেসিডেন্ট ক্যান ডু দিস টু ফাংশনস, এটা করতে পারে। এখন আমরা যদি উচ্চকক্ষেও যদি এভাবে একটা পুতুলের মতো করে রাখি, তাহলে এটার কোনো কার্যকারিতা থাকবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত কার্যকারিতাটা মানে কিভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে আমার একটা প্রস্তাবনা আমি আপনাকে দিব এই মুহূর্তে। সেই প্রস্তাবনাটা হচ্ছে যে এই উচ্চকক্ষকে কিছু ক্ষমতা দিতে হবে। যেমন আমরা পৃথিবীর মধ্যে বলা হয়, আমরা রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ি, স্টাডি করে তারা জানে যে পৃথিবীর মধ্যে কিন্তু পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টে সব জায়গায় কিন্তু পৃথিবীতে সংসদের যেটা উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ কিন্তু কোনো পাওয়ার থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে এবং আপনি ব্রিটিশ হাউস অফ লর্ডসের কথা যদি বলেন, সেখানেও কিন্তু তেমন একটা পাওয়ার নেই। তাদের মতো করে তাদের কালচারে এটা ঐতিহাসিকভাবে ডেভেলপ করেছে, তারপর এটা অনেক মর্যাদা আছে। ভারতীয় সংসদে কি অবস্থা? ভারতীয় তেমন একটা পাওয়ার সেখানেও নাই। এখন আমরা বলি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী উচ্চকক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। তো আমরা যে পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টে বলি, পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টের যে কালচার, এখানে কিন্তু উচ্চকক্ষ এরকম পুতুলের মতোই থাকে। তো বাংলাদেশের প্রেক্ষিতে এইভাবে পুতুলের মতো করলে খুব একটা এটা নিয়ে লাভ হবে বলে আমি মনে করছি না। তো সেক্ষেত্রে কিছু পাওয়ার দিতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক পাওয়ার সিনেটের, সেখানে ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে। রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে এই সিনেটের মধ্য দিয়ে।